আসসালামু আলাইকুম। তোমাদের পরীক্ষায় গণিতে ৭ নাম্বার এবং ৮ নাম্বার সৃজনশীলে পরিসংখ্যান থেকে অঙ্ক আসবে। তোমরা চাইলে পরিসংখ্যানের ২টা অঙ্কই আনসার করতে পারবে এবং এখানে খুব সহজে ২০ নম্বর পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের পরিসংখ্যানের ২টা অঙ্কেরই কিন্তু গ নাম্বার কোয়েশ্চনে অজীব রেখা, বহুভুজ অঙ্কন এবং আয়তলেখ এই ৩টার মধ্য থেকে যে কোনো একটা তোমাদের গ নাম্বারে আসবে। ৭ নম্বর কোয়েশ্চেনের গ নম্বরেও আসবে এবং ৮ নম্বর কোয়েশ্চেনের গ নম্বরেও কিন্তু এখান থেকে চিত্র অঙ্কন আসবে। হয়তোবা অজীব রেখা অথবা বহুভুজ অথবা আয়তলেখ অঙ্কন করো, এগুলো আসবে। এর জন্য আজকের এই একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে অজীব রেখা অঙ্কন করবে, বহুভুজ অঙ্কন করবে এবং আয়তলেখ কিভাবে অঙ্কন করবে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং পরীক্ষায় সম্পূর্ণ আনসার করতে পারো। এর জন্য তোমাদেরকে খুবই সহজে দেখিয়ে দিব কিভাবে এগুলো আনসার করবে। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকটা অধ্যায় থেকে এরকমভাবে সৃজনশীল অঙ্ক এবং বহু নির্বাচনী তোমাদেরকে কমন উপযোগী সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। সো সকল সাজেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমরা প্রথমে বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় এটা দেখব, তারপর অজীব রেখা, তারপর আয়তলেখ কিভাবে অঙ্কন করবেন সেটা দেখব। এখানে আমরা বহুভুজ অঙ্কন করব। আমাদেরকে প্রথমে জানতে হবে, যদি আমরা বহুভুজ অঙ্কন করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে গ্রাফ পেপারে লেখার পূর্বে একটা সারণী তৈরি করতে হবে। এখানে মনে করে এটা ৭ নম্বর কোয়েশ্চন। আমি এখানে লিখলাম ৭ নং প্রশ্নের উত্তর গ। উপরে লিখব বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। যেহেতু আমরা বহুভুজ অঙ্কন করব, বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের এরকম একটা সারণী প্রয়োজন হবে, যেখানে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান এবং গণসংখ্যা এই ৩টা গড় থাকবে। এই 3টা গড়ের মাধ্যমে কিন্তু বহুভুজ অঙ্কন করতে হয়। এখানে আমরা প্রশ্ন থেকে 2টা গড় পেয়ে যাব। ওজন বা কেজি, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তারপর রয়েছে কি গণসংখ্যা, এটা আমরা এখানে লিখে ফেলবো। তার মানে আমরা এখানে প্রশ্ন থেকে 2টা গড় পেয়ে গেলাম। প্রথম গড় হচ্ছে শ্রেণীব্যাপ্তি, 2 নম্বর গড় হচ্ছে গণসংখ্যা। আমরা শ্রেণীব্যাপ্তি এখানে লিখবো এবং গণসংখ্যা এখানে লিখবো। আমরা প্রশ্ন থেকে এই 2টা গড় খুব সহজে পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা এই 2টা গড় উঠে নিব। এখন মধ্যমান, মধ্যমান আমরা কিভাবে বের করব? এই যে 55 রয়েছে এবং 59 রয়েছে, এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করার পর 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে মধ্যমান বের হবে। আবার এই দুইটা সংখ্যা 60 এবং 64 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমাদের এটার মধ্যমান এখানে বের হয়ে আসবে। আবার এই দুইটা সংখ্যা আমরা যোগ করব, যোগ করার পর 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে মধ্যমান চলে আসবে। এখন যদি আমরা 55 এবং 59 যোগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আনসার কত হবে আমরা একটু দেখব। এখানে 55 এবং 59 যদি আমরা যোগ করি, 9 5 14 4 হাত 1 114। এখন যদি আমরা এই 114 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 57। তাহলে এখানে হবে 57। আমরা যদি একটা বের করে ফেলি তাহলে বাকিগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। এখানে 55 থেকে 2 বৃদ্ধি পেয়ে 57 হয়েছে। তার মানে 55 থেকে 56, 57, 2 বেড়েছে। তাহলে এখানে 60 থেকে হবে 61, 62, তাহলে এখানে হবে 62। এখানে 65 থেকে হবে 65 থেকে 67, 70 থেকে কত হবে? 72, 75 থেকে 77, 80 থেকে 82। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা মধ্যমান বের করলাম। এভাবে খুব সহজে মধ্যমান বের করতে পারবে। এখন যদি আমরা এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে 72 বের হবে। এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 77 বের হবে। এরকম ভাবে কিন্তু এই মধ্যমানগুলো বের হলো। এই হচ্ছে বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান এবং গণসংখ্যা। সারণী তৈরি করার পর এখানে দেখেন আমরা লিখব, চক কাগজে x অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান 1 একক ধরে শ্রেণী মধ্যমান এবং
ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো। এখন আমরা গ্রাফ পেপারে এগুলা বর্ণনা করব। এখন আমাদের প্রয়োজন হচ্ছে গ্রাফ পেপার। আমাদের বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী আমরা তৈরি করে ফেললাম এবং নিচের এই লেখাটুকু তোমরা অবশ্যই লিখে দিবে। এখন আমরা গ্রাফ পেপারটা হাতে নিব। সো আমাদের এই গ্রাফ পেপারটাই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমি এখান থেকে ছোট গ্রাফ পেপার নিয়েছি। এই গ্রাফ পেপারে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। গ্রাফ পেপার হাতে নেওয়ার পর শুরুতে আমরা এই কর্নারে লিখব ও। তারপর এখানে দেখেন ছক কাগজে এক্স অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে শ্রেণী মধ্যমান। তার মানে আমরা এদিকে যেহেতু এক্স অক্ষ এদিকে, তাহলে এদিকে আমরা শ্রেণীর মধ্যমান লিখব। তাহলে দেখেন এখানে প্রথম করে আমরা এখান থেকে এরকম বাজ চিহ্ন দিয়ে দিব প্রথম করে। এখন দেখেন প্রথম হচ্ছে 57, প্রথমে কি 57, এখান থেকে আমরা এই যে এই গড় ভাত দিয়ে আমরা এই গড়ে লিখব 57। তারপর 62 মধ্যমান 62, আমরা এই 5 গড় পর 62 লিখে ফেলব। তারপর হচ্ছে 67 72, 67 72, 77 82, 77, এখানে হচ্ছে 82। সো আমরা সম্পূর্ণ লিখে ফেললাম এবং সব শেষে আমরা এখানে লিখব x। শেষ যে গড়, এই শেষ গড়ে আমরা লিখব x এবং উপরের দিকে আমরা এদিকে কি লিখব, এখান থেকে তোমরা স্কেল দিয়ে এদিকে সোজা করে টান দিয়ে দিবে। তোমরা পরীক্ষায় অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে লিখবে। কাঠ পেন্সিল দিয়ে না লিখলে কিন্তু তোমাদেরকে নম্বর দেওয়া হবে না। আমার ক্যামেরায় ক্লিয়ার দেখার জন্য কিন্তু আমি কলম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবং এদিকেও আমরা কি করব, কাঠ পেন্সিল এবং স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে দিব। এখন উপরের দিকে আমরা কি লিখব, এদিকে আমরা লিখব ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান 1 একক ধরে গণসংখ্যা। তার মানে এদিকে আমাদেরকে গণসংখ্যা লিখতে হবে। আমাদের দেখতে হবে এখানে গণসংখ্যা সর্বোচ্চ কত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা সর্বোচ্চ 13 পর্যন্ত রয়েছে, 13 পর্যন্ত রয়েছে। তাহলে আমরা উপরের দিকে 15 পর্যন্ত 3 গড় পর্যন্ত লিখলেই হবে। এখান থেকে আমরা গণসংখ্যা লিখব 5 10 15, অর্থাৎ 5 10 15 আমরা লিখলাম। লেখার পর এখানে উপরের গড়ে আমরা লিখব y। তার মানে আমাদের গ্রাফ পেপারে 3টা অক্ষ নেওয়া শেষ, y ও x। x অক্ষ বরাবর আমরা লিখেছি মধ্যমান, y অক্ষ বরাবর উপরের দিকে আমরা গণসংখ্যা লিখেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 57, এই 57 এর সোজা এখানে গণসংখ্যা কত রয়েছে, এখানে গণসংখ্যা রয়েছে 4। 57 এর গড়ে গণসংখ্যা কত রয়েছে 4। তাহলে আমরা এখান থেকে 1 2 3 4 এখানে এরকম একটা দাগ দিয়ে নিব। তারপর 62, এই 62 এর গড়ে গণসংখ্যা কত রয়েছে, এখানে রয়েছে 8। 62 এর গড়ে আমরা লিখব 5 6 7 8, দাগ দিয়ে নিব। তারপর 67, 67 এর গড়ে কত রয়েছে, এখানে রয়েছে 13। 5 10 11 12 13। তারপর হচ্ছে 72, 72 এর গড়ে কত রয়েছে 10। এখান থেকে আমরা 5 10। তারপর 77, এখানে কত রয়েছে 2। এখান থেকে আমরা 77 এর গড়ে 2 দিয়ে দিব। তারপর 82, এখানে কত রয়েছে 3। এখান থেকে আমরা 82 এর এখানে 3 দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা এই গ্রাফ পেপারটা অঙ্কন করলাম। এটা হচ্ছে বহুভুজ। বহুভুজ মানে এটা কিন্তু বেশি বুঝে, বহুভুজ মানে বেশি বুঝে। এটা তার যার কারণে এটা উপরের দিকে এরকম উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নেমে আসবে। এটা হচ্ছে বহুভুজ। এবং যেটা অজীব রেখা,
এটা শুধুমাত্র উপরের দিকে উঠতে থাকবে, এটা নামবে না, শুধুমাত্র উপরের দিকে উঠতে থাকবে। এবং যেটা আয়তে লেখো এটা এরকম থাকবে, সিঁড়ির মতো এরকম থাকবে এটা। সো এখন দেখেন আমরা এখান থেকে এই যে বাস চিহ্ন, এখান থেকে এদিকে আমরা স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব। তারপর এখান থেকে আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এখান থেকে একবারে নিচে নামিয়ে ফেলবো। এই হচ্ছে আমাদের বহুভুজ অঙ্কনের জন্য গ্রাফ পেপারে চিত্র অঙ্কন। আশা করি বুঝতে পেরেছ। এই শেষ কমপ্লিট আমাদের বহুভুজ অঙ্কন। এখন আমরা এটা কি করব, এই যে একেবারে নিচে এই যে লেখা রয়েছে এই লেখার নিচে আমরা এখানে স্টেপলার দিয়ে লাগিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট, আমরা বহুভুজ অঙ্কন করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছ। আমরা বহুভুজ অঙ্কন করার জন্য প্রথমে বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী লিখব। এখান থেকে 3টা গড় লাগবে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। আমরা প্রশ্নের মধ্য থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা পেয়ে গেছি, এবং মধ্যমান আমরা কিভাবে বের করলাম, এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, মধ্যমান বের হলো। এখন আমরা এখানে লিখব ছক্কাগুজের x অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে শ্রেণী মধ্যমান, এবং y অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো। তারপর এখান থেকে আমরা এই চিত্রটা নিচের দিকে আমরা ধরবো কি মধ্যমান, উপরের দিকে গণসংখ্যা, তারপর আমরা এখান থেকে এদিকে গণসংখ্যা 4, তারপর হচ্ছে 8, তারপর 13, 10, 2, 3 এখানে দাগ দিয়ে নিব, তারপর এটা এদিকে মিলিয়ে নিব। তাহলে কিন্তু আমাদের অঙ্কন কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমাদেরকে জানতে হবে অজীব রেখা অঙ্কন করার জন্য কয়টা সারণী প্রয়োজন। অজীব রেখা অঙ্কনের জন্য 4টি সারণী প্রয়োজন। প্রথমে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। এই 4টি সারণীর প্রয়োজন হবে অজীব রেখা অঙ্কন করার জন্য। অজীব রেখা অঙ্কন করতে হলে যেহেতু আমাদেরকে 4টা সারণীর প্রয়োজন, আমরা এখান থেকে 4টি সারণী তৈরি করেছি। শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, এই 4টি সারণী তৈরি করলাম। এবং এখানে আমরা উপরে লিখব, যেহেতু এটা 7 নং এবং 8 নং এর 2টা প্রশ্নে তোমাদের পরিসংখ্যান আসবে। 7 নং হচ্ছে এখানে 2টা সারণী দেওয়া রয়েছে, একটা হচ্ছে ওজন এবং আরেকটা হচ্ছে গণসংখ্যা, আর কোনো কিছু দেওয়া নেই। এখান থেকে আমরা এই সারণীটা তৈরি করব। যেহেতু প্রশ্নের মধ্যে ওজন এবং গণসংখ্যা দেওয়া রয়েছে, প্রশ্ন থেকে আমরা দেখে দেখে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখে ফেলবো। এখানে রয়েছে ওজন এবং পাশে রয়েছে কেজি, এটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। সো এখানে কিন্তু এদিকে লেখা রয়েছে, আমরা যখন লিখব তখন উপর থেকে নিচের দিকে লিখব শ্রেণীব্যাপ্তি, এবং গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে দেখে থেকে লিখে ফেলবো গণসংখ্যা। এখন আমাদেরকে বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ক্রমযোজিত গণসংখ্যা, এই 2টা আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা বের করি। ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য প্রথম ঘরে যা রয়েছে সেম একই থাকবে। এখানে রয়েছে 4, এখানে আমরা 4 লিখব। এই 4 এর সাথে এই 8 আমরা যোগ করব। এখন এটার সাথে নিচেরটা যোগ করব। 8 এবং 4 হচ্ছে 12, 12 এর সাথে 13 আমরা যোগ করব। 12 এবং 13 হচ্ছে 25, 25, 25 এবং 10 এখানে যোগ করলে হবে 35, 35 এবং 2 হচ্ছে 37, 37 এবং 3 হচ্ছে 40। এখান থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করলাম। প্রথমটা সেম একই থাকবে, তারপর এটার সাথে নিচেরটা যোগ করব, 12 হবে। 12 এর সাথে 13 যোগ করলে 25, 25 এর সাথে 10 যোগ করলে 35, 35 এর সাথে 2 যোগ করলে 37 এবং এর সাথে 3 যোগ করলে 40। এখন আমাদেরকে বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এটা আমরা কিভাবে বের করব? এখানে প্রথমে রয়েছে 55, 60, 65, 70 এরকম সংখ্যাগুলো দেওয়া রয়েছে। এখান থেকে আমরা 0.5 মাইনাস করব। যদি আমরা 55 মাইনাস 0.5 মাইনাস করি তাহলে এখানে হবে 54.5। তার মানে আমরা 1 এর অর্ধেক এখান থেকে মাইনাস করব। 60 থেকে যদি আমরা অর্ধেক কমাই 0.5 মাইনাস করি তাহলে এখানে বের হবে 59.5।
দেখেন এখানে তোমাদেরকে সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়ে দেই। এখানে রয়েছে 65, আমরা এখানে লিখব 65 মাইনাস 65 মাইনাস 0.5, 65 মাইনাস 0.5 কত হবে? 64.5, 64.5। এখানে আমরা 70 থেকে 0.5 মাইনাস করলে কত হবে? 70 মাইনাস 0.5, 69.5। এরকম ভাবে আমরা এগুলো লিখে ফেলবো। 69.5, 75 থেকে 74.5, 80 থেকে 79.5। এখন এদিকে আমরা টান দিব। এখন দেখেন আমরা এখান থেকে মাইনাস করলাম 0.5 এবং এই উচ্চ সীমা যেগুলো রয়েছে এখান থেকে আমরা 0.5 যোগ করব। তাহলে 59 এর সাথে 0.5 যোগ করলে হবে 59.5। 60 এর সাথে আমরা পয়েন্ট যোগ করলে হবে 64 এর সাথে পয়েন্ট যোগ করলে হবে 64.5। 69 তাহলে হবে 69.5। 74 74.5। 79 79.5। এখানে হচ্ছে 84 তাহলে 84.5। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বের করলাম অজীব রেখা অঙ্কন করার জন্য। এখানে আমরা এই শুরুতে যেগুলো রয়েছে নিম্ন সীমা এগুলো থেকে আমরা 0.5 মাইনাস করব এবং উচ্চ সীমা থেকে আমরা 0.5 প্লাস করব। সো এই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অজীব রেখা অঙ্কনের জন্য একটি সারণী তৈরি করবে। এখানে কিন্তু প্রশ্নের মধ্যে যে দুইটা গড় দেওয়া রয়েছে এই দুইটা গড় আমরা দেখে দেখে লিখে ফেললাম, গণসংখ্যা এবং শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। এরপর আমরা বের করলাম ক্রমযোজিত গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। বের করার পর এখান থেকে আমাদেরকে লিখতে হবে চক কাগজে এক অক্ষ বরাবর এক গড় সমান 1 একক ধরে শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর এক গড় সমান 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো। এতটুকু লিখবেন। এখন আমরা অজীব রেখা অঙ্কনের জন্য যে প্রয়োজনীয় সারণী রয়েছে এই সারণী আমরা এখান থেকে লিখব। এখন আমরা গ্রাফ পেপার হাতে নিয়ে গ্রাফ পেপারের মধ্যে এই লেখাগুলো কিন্তু আমাদেরকে প্রদর্শন করতে হবে, দেখাতে হবে গ্রাফ পেপারের মাধ্যমে। সো তোমরা অবশ্যই পরীক্ষার হলে গ্রাফ পেপার নিয়ে প্রবেশ করবে। এখান থেকে এই কর্নারে হবে অ, কর্নারে আমরা ধরবো কি অ। অনেকে প্রশ্ন করেন যে আমরা এখান থেকে গ্রাফ পেপারে কতটুকু নিব, কত বড় গ্রাফ পেপার নিব, কতটুকু কাটবো। সো এটা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন যখন আমরা অজীব রেখা অঙ্কন করব তখন আমরা দেখবো যে এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণীর সর্বোচ্চ কত রয়েছে। এখানে সর্বোচ্চ হচ্ছে 40 পর্যন্ত, অর্থাৎ 40 পর্যন্ত রয়েছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এখান থেকে আমরা কি করব, উপরের দিকে আমরা কি করব 40 পর্যন্ত যাব। যেমন এখানে রয়েছে 5, 10, প্রতি 5 ঘর পর পর 15, 20, 25, 30, 35, 40। এদিকে আমরা 40 পর্যন্ত লিখে ফেললাম। এখন আমরা এখান থেকে উপরের দিকে কেটে ফেলবো। সো এই হচ্ছে আমরা এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে ফেললাম এবং এদিকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লিখবো। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কিভাবে লিখবেন, প্রথম গড় আমরা এখান থেকে এরকম কাটা দিয়ে দিব, প্রথম গড়, এবং আমরা লেখা শুরু করব এখান থেকে আমরা লেখা শুরু করব। এখানে প্রথমে রয়েছে 54.5, আমরা এখানে প্রথম গড় লিখবো 54.5। তারপর এখানে হচ্ছে 59.5, আমরা এখানে লিখবো 59.5। এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন, এখানে শুরুতে রয়েছে 54.5, এটা আমরা লিখলাম, তারপর 59.5 এটা লিখলাম। এই দুইটা আমরা প্রথমে লিখলাম এখানে 54.5 এবং 59.5। এখন আমরা বাকিগুলো লিখবো। এখানে যে উচ্চ সীমা রয়েছে এই উচ্চ সীমা সম্পূর্ণ আমরা বাকিগুলো লিখবো। আমরা এটা লিখেছি, এটা লিখেছি, এখন বাকি আমরা সবগুলো উচ্চ সীমা লিখবো। 64.5 এখানে লিখবো 64.5। তারপর কি 69.5, 69.5, তারপর 74.5, 74.5, তারপর 79.5, 79.5, তারপর হচ্ছে 84.5, 84.5,
5। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখলাম। এখন এখান থেকে এই যে শেষগুলো রয়েছে এখানে আমরা লিখবো x এবং উপরে আমরা এখানে লিখবো y। তাহলে y ও এবং এখানে হচ্ছে x, আমরা এদিকে স্কেল দিয়ে একটা রেখা দিয়ে দিব এবং তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে পরীক্ষার হলে লিখবে। এখানে ক্যামেরায় পরিষ্কারভাবে দেখার জন্য আমি কলম দিয়ে লিখছি, তোমরা অবশ্যই কাঠ পেন্সিল ব্যবহার করবে, তা না হলে কিন্তু এটা ভুল হবে। এখন দেখেন এখান থেকে আমরা ব্যবহার করব ক্রমযোজিত গণসংখ্যা এই সারণীতে। কিভাবে ব্যবহার করব? এখানে প্রথম গণ হচ্ছে 59.5। 59.5 এখানে ক্রমযোজিত গণসংখ্যা কি রয়েছে 4। আমরা এই যে 59.5 রয়েছে এখান থেকে আমরা 4 ঘর পর একটা দাগ দিব। তারপর উচ্চসীমা আমরা দেখবো, উচ্চসীমা এখান থেকে উচ্চসীমা রয়েছে এগুলো দেখবো। 64.5 এখানে হচ্ছে 12, এই হচ্ছে 64.5, এখানে 5 10 12। তারপর 69.5, 69.5 এখানে রয়েছে 25, 5 10 15 20 25। তারপর এখানে রয়েছে 74.5, তাহলে 74.5 এখানে রয়েছে 35, এখানে আমরা লিখবো 5 10 15 20 25 30 35। তারপর 79.5, 79.5 এখানে 79.5 এর জায়গায় কত রয়েছে 37, আমরা এখান থেকে 5 10 15 20 25 30 35 37 একটা দাগ দিয়ে দিব। তারপর সবশেষে হচ্ছে 40 মানে 40, এখান থেকে আমরা এখানে 5 10 15 20 25 30 35 40 এর পরে আমরা কি করব একটা দাগ দিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা অজীব রেখা অঙ্কনের জন্য গ্রাফ পেপারে এগুলো লিখবো। এখন আমরা এখান থেকে স্কেল নিয়ে প্রতিটা দাগের সাথে এগুলো মিলিয়ে নিব। সো এই হচ্ছে আমাদের অজীব রেখা অঙ্কন। এভাবে খুব সহজে তোমরা পরীক্ষার হলে অজীব রেখা অঙ্কন করতে পারবে। এখন এখান থেকে বাকি যে অংশটুকু রয়েছে সেগুলো আমরা এখান থেকে ছিঁড়ে ফেলবো। দেখেন প্রথমে উপরে লিখবেন অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, প্রথমে লিখবেন। লেখার পর এখান থেকে 4টা সারণীর প্রয়োজন হবে, শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখান থেকে আমরা প্রশ্নের মধ্যে পেয়ে যাব 2টা গড়, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা, এই 2টা আমরা প্রশ্নের মধ্যে পেয়ে যাব। এখান থেকে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা লিখে ফেললাম। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কিভাবে বের করবেন একটু আগে দেখিয়ে দিয়েছি, এবং ক্রমযোজিত গণসংখ্যা এখানে বের করবেন। তারপর নিচে লিখবেন ছক কাগজে x অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে শ্রেণীর উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। তারপর এখানে এরকম ভাবে একটা অজীব রেখা অঙ্কন করবেন। অঙ্কন করার পর এটা স্টেপলার দিয়ে নিচে এরকম ভাবে লাগিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছো কিভাবে পরীক্ষায় অজীব রেখা আসলে অঙ্কন করবে, সারণী তৈরি করবে এবং গ্রাফ পেপারে এগুলো তুলবে। এখন আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে আয়তলেখ অঙ্কন করব, এবং আয়তলেখ অঙ্কন করতে হলে কিভাবে আমরা সারণী তৈরি করব এবং গ্রাফ পেপারের মধ্যে আমরা আয়তলেখ কিভাবে অঙ্কন করব বিস্তারিত খুব সহজে এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে একটা সারণী তৈরি করতে হবে। এখানে দেখেন আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী আমরা পূর্বে দেখেছিলাম। যখন আমরা অজীব রেখা অঙ্কন করেছিলাম এখানে 4টা সারণীর প্রয়োজন ছিল, 4টি গড়ের প্রয়োজন ছিল। বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে 3টা সারণীর প্রয়োজন। একইভাবে আয়তলেখ যখন আমরা অঙ্কন করব তার জন্য আমাদের একটা সারণী তৈরি করতে হবে এরকম। তাহলে আয়তলেখ অঙ্কনের জন্য আমাদেরকে 1 2 3 এরকম 3টি সারণী তৈরি করতে হবে। তোমরা পরীক্ষায় 7 নাম্বার কিংবা 8 নাম্বার কোয়েশ্চেনে গ নাম্বারে তোমরা পেয়ে যাবে এই অঙ্কটা, আয়তলেখ অঙ্কন। অথবা এখান থেকে বহুভুজ কিংবা অজীব রেখা যে কোনো একটা চলে আসবে গ নাম্বারে, 7 নং এবং 8 নং প্রশ্নের গ নাম্বারে, 2টাতেই কিন্তু তোমরা পেয়ে যাবে 2টা চিত্র। এখন দেখো এখান থেকে আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী প্রথমে উপরে লিখবেন। লেখার পর এরকম 3টা গড় তৈরি করবেন।
একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। এখান থেকে দেখেন এই যে ওজন কেজি লেখা রয়েছে, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আমরা এদিকে লিখে ফেললাম। তারপর এখানে হচ্ছে গণসংখ্যা, আমরা গণসংখ্যাও এখানে দেখে দেখে লিখে ফেললাম। বাকি থাকলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব। আমরা যখন এখান থেকে অজীব রেখা অঙ্কন করেছিলাম, সেখানে কিন্তু দেখিয়েছিলাম কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করবেন। সো একইভাবে আমরা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখানেও বের করব। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে এই যে প্রথম যে সংখ্যাগুলো রয়েছে 55, 60, 65, 70, 75, 80, এই সংখ্যাগুলো থেকে আমরা প্রথমে 0.5 মাইনাস করব। 0.5 মাইনাস করব। যদি আমরা 55 থেকে 0.5 মাইনাস করি তাহলে এখানে হবে 54.5। যদি আমরা 60 থেকে 0.5 মাইনাস করি এখানে হবে 59.5। তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা বের করতে পারবে। 65 মাইনাস 0.5, তাহলে এখানে বের হবে কত? 64.5। এই যে 70, 70 থেকে মাইনাস 0.5 হলে 69.5 হবে। 75 মাইনাস 0.5, 74.5। এখানে 18.5 মাইনাস 0.5, 79.5 বের হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে উচ্চ সীমা, এগুলোর সাথে আমরা আবার 0.5 যোগ করব। তাহলে 59 এর সাথে 0.5 যোগ করলে 59.5। তাহলে এখানে হচ্ছে 64, 64 এর সাথে 0.4 যোগ করলে কত হবে? 64.5। 69 এখানে হবে 69.5। 74 এখানে হবে 74.5। 84 এখানে হবে 79 এখানে হবে 79.5। 84 84.5। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে লিখে ফেললাম, এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা এখানে প্রথম গড় থেকে মাইনাস করব এবং উচ্চ সীমার সাথে প্লাস করব 0.5। আচ্ছা, এটা হচ্ছে সারণী। সারণী তৈরি করার পর এখান থেকে আমরা লিখব ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং y অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। আমরা এতটুকু লিখে ফেলবো। তারপর আমাদের প্রয়োজন হবে গ্রাফ পেপার। এরকম একটা গ্রাফ পেপার আমাদের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই পরীক্ষার হলে গ্রাফ পেপার নিয়ে প্রবেশ করবে। এখন আমরা গ্রাফ পেপারে এগুলো অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব? এখানে দেখেন, প্রথমে আমরা এদিকে আমরা লিখবো, এখানে ও ধরবো, এবং এদিকে আমরা এরকম টান দিয়ে দিব স্কেল দিয়ে। তোমরা অবশ্যই পরীক্ষার হলে কাঠ পেন্সিল দিয়ে দাগ দিবে এবং স্কেল দিয়ে দাগ দিবে। এখানে ক্যামেরায় ক্লিয়ার দেখার জন্য আমি কলম দিয়ে দাগ দিচ্ছি। যদি তোমরা পরীক্ষার হলে কলম দিয়ে দাগ দাও তাহলে কিন্তু এটা ভুল হবে। তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে দাগ দিবে। এখানে এই যে নিচের দিকে আমরা কি লিখবো? এটা হচ্ছে এক্স অক্ষ। এখানে বলছে এক্স অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তার মানে আমাদেরকে নিচের দিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ধরতে হবে। এখানে দেখেন, প্রথমে আমরা প্রথম গড়টা এরকম বাস চিহ্ন দিয়ে এটা কেটে ফেলবো, প্রথম গড়। আচ্ছা, এখানে প্রথমে হচ্ছে 54.5, খেয়াল করবেন এখানে প্রথমে কি 54.5 লেখা রয়েছে। তাহলে আমরা এই যে প্রথম গড় এখানে লিখবো আমরা 54.5, 54.5 লিখবো। আচ্ছা, 54.5, তারপর ডান পাশে কি রয়েছে 59.5, এখানে লিখবো 59.5। এখানে কিন্তু বোঝার বিষয়, আমরা প্রথম করে লিখছি 54.5, তারপর 59.5। এখন আমরা বাকি সবগুলা এই উচ্চ সীমা লিখবো, এগুলা লিখবো না। এই উচ্চ সীমা বাকি সবগুলা লিখবো। প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এখান থেকে সম্পূর্ণ। আচ্ছা, প্রথম দুইটা আমরা লিখলাম 54.5, 59.5।
এখন আমরা লিখবো 64.5, 64.5, তারপর 69.5, তারপর 74.5, 79.5, 84.5, 84.5 আমরা লিখে ফেললাম এবং এখান থেকে এদিকে আমরা লিখবো x। এখন উপরের দিকে হচ্ছে y অক্ষ। এখানে বলছে যে y অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে, তার মানে উপরের দিকে আমাদেরকে গণসংখ্যা লিখতে হবে, এদিকে আমরা গণসংখ্যা লিখবো। তাহলে গণসংখ্যা আমরা 5, 10, 15, 20, 25, 30, 35, 40 কত পর্যন্ত যাব? এখানে দেখেন গণসংখ্যার সবচেয়ে বড় কি রয়েছে? সবচেয়ে বড় রয়েছে 13 পর্যন্ত। তার মানে যদি আমরা 15 পর্যন্ত যাই তাহলে কিন্তু এনাফ। এখান থেকে আমরা লিখবো 5 ঘর পর 5, 10, 15 এনাফ। আমরা এখানে লিখবো y। তাহলে y ও x আমাদের গ্রাফ পেপার আঁকা কমপ্লিট হয়ে যাবে। এখন এখানে রয়েছে 59.5, এই যে 59.5, এই 59.5 এর গড়ে গণসংখ্যা কত রয়েছে? 4। আমরা এখানে লিখব গণসংখ্যা 4। এই 4 এর গড়ে আমরা কি করব? একটা দাগ দিব। এই যে 59.5, এই 4 এর গড়ে আমরা একটা দাগ দিব এরকম। আচ্ছা সরি, এখানে যেহেতু 4 তাহলে আমরা এই যে 4 রয়েছে এই 4 এর গড়ে আমরা দাগ দিব, উপরেরটা কিন্তু না, আমরা এই 4 এর গড়ে দাগ দিব। আচ্ছা এখানে আমরা 4 এর গড়ে দাগ দিলাম। তারপর হচ্ছে এখানে কি 64.5, তাহলে 64.5 এ কি রয়েছে? 64.5 এখানে রয়েছে 8। আমরা এখান থেকে 5, 6, 7, 8 এই দাগ দিলাম। তারপর হচ্ছে 69.5, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 5, 10, 11, 12, 13। তারপর হচ্ছে 10 to 3, 10 to 3, এখানে হবে 10, তারপর এখানে হবে 2 এবং এখানে হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আয়তলেখ অঙ্কন। এখন আমরা এখান থেকে নিচের দিকে নামিয়ে নিব, এখান থেকে উপরের দিকে, এগুলো আমরা মিলিয়ে নিব। এখান থেকে আমরা নিচের দিকে নামিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আয়তলেখ অঙ্কন। এখন আমরা স্কেল কি দিয়ে, এই যে কাঠ পেন্সিল দিয়ে এগুলো এরকম ভাবে খালো করে দিব, কাঠ পেন্সিল দিয়ে এগুলা খালো করে দিব, কাঠ পেন্সিল দিয়ে এই বৃত্তটা আমরা ভরাট করে দিব কালো করে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আয়তলেখ অঙ্কন করবে। এরপর আমরা এটাকে কি করব? এখানে লাগিয়ে দিব, স্টেপলার দিয়ে লাগিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের আয়তলেখ অঙ্কন কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমাদেরকে আয়তলেখ অঙ্কনের জন্য এখানে 3টে সারণীর প্রয়োজন হবে। এখান থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে লিখে ফেললাম, এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা প্রথমে শুরুতে যে নিম্ন সীমা রয়েছে এগুলোর সাথে 0.5 মাইনাস করব, এগুলোর সাথে 0.5 প্লাস করব, তাহলে কিন্তু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের হয়ে যাবে। তারপরে এখানে আমরা লিখব চক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। তারপর আমরা এরকম ভাবে নিচের দিকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিব এবং এদিকে আমরা কি নিব? গণসংখ্যা। নেওয়ার পর আমরা এগুলা অঙ্কন করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে খুব সহজে আয়তলেখ অঙ্কন করবেন। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের গণিতের পরবর্তী সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ।